পতেঙ্গায় দুর্ঘটনায় পড়া কমব্যাট ট্রেইনার ইয়াকোলভ ইয়াক-130 প্রশিক্ষণ বিমানটিকে সর্বাধুনিক বলা হলেও এর দুর্ঘটনার ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। 2015 সালে বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর কেবল বাংলাদেশেই 3 বার দুর্ঘটনার মুখে পড়েছে এই মডেলের বিমান। রাশিয়ায় তৈরি এই কমব্যাট প্রশিক্ষণ বিমানটির মূল নাম দ্য ইয়াকোভলভ ইয়াক-130। 2 আসনের এই বিমানটি মূলত উচ্চতর প্রশিক্ষণে ব্যবহৃত হলেও যুদ্ধেও এটি হালকা মাত্রায় ব্যবহার উপযোগী। রাশিয়ার গণমাধ্যম স্পুটনিকের তথ্য বলছে, বিমানটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে বিমান বাহিনীকে সব ধরনের সহযোগিতা ছাড়াও ব্যবহার করা যাবে স্বল্প পরিসরে বিমান হামলায়ও। রাশিয়া সহ বিশ্বের 8টি দেশ ব্যবহৃত এই বিমানটি বাংলাদেশ সহ 9 বার দুর্ঘটনার মুখে পড়েছে। এতে প্রাণ হারিয়েছেন 4 জন পাইলট। সরাসরি আলাপে যেতে চাই এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান মাসুদ আমাদের সঙ্গে আছেন। জনাব হাসান মাসুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমরা আসলে এই ইয়াক-130 বিমানটির ইতিহাস ঘাটছিলাম এবং আমরা দেখতে পেলাম এটা আসলে 3 বার দুর্ঘটনার কবলে পড়েছে কেবল বাংলাদেশে এই মডেলের বিমান, এবং প্রথম 2 বার হয়তো অল্পের উপর দিয়ে গেছে, কিন্তু তৃতীয়বারে আসলে আমরা আমাদের একজন পাইলট আসিম জাওয়াদকে হারালাম। আপনার আসলে কি মনে হচ্ছে, একটা সাধারণ প্রশ্ন তো আসতেই পারে যে এত ঝুঁকিপূর্ণ মডেলের একটা বিমান আমরা কেন আসলে আমাদের প্রশিক্ষণে ব্যবহার করছি? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। জি, আপনাদেরকে যে ইনফরমেশন দিয়েছে একটা ঝুঁকিপূর্ণ এয়ারক্রাফট, আমাদের বিমান বাহিনীর ইতিহাসে এর আগে 95 এর আগে অনেক ঝুঁকিপূর্ণ এয়ারক্রাফট ফ্লাই করা হতো। ওগুলির নাম ছিল কফিন বক্স, উইডো মেকার। জি, ওটা আরো বেশি ইজেকশন করলে প্যারাসুট খুলতো না। এরপরে 96 এর পরে আমাদের এয়ারক্রাফটগুলিতে মডার্ন প্যারাসুট সিস্টেম, ইজেকশন সিস্টেমগুলি ইনকর্পোরেট করা হয়েছে এবং এতে আমাদের অনেক পাইলটের ট্রেনিং, যুদ্ধের এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, মিলিটারি এয়ারক্রাফট, এটা ট্রেনিংয়ের ফেজে বিভিন্ন কারণে ক্র্যাশ করতে পারে, হিউম্যান এরর থাকতে পারে, টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, এবং পাইলটের যাতে জীবন নাশ না হয় এর জন্য সর্বাধুনিক প্যারাসুট সিস্টেম, যে ইজেকশন সিস্টেম যেটা, এটাকে ইনকর্পোরেট করা হয়েছে। তো প্রথমবার বাংলাদেশে এই প্রথম 2 বার যখন এটা হয়েছে, প্রথমবারটা কিন্তু এয়ারক্রাফটের কোনো ফল্টের জন্য না, ইট ওয়াজ এ নাইট ফ্লাইং, এবং ফরমেশন করতে যেয়ে তারা বা ফরমেশনে নাইটে এটা হিউম্যান এরর হিসেবে ওইটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওটাতে টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল না। তো পরবর্তীতে এই অ্যাক্সিডেন্টটাতে দেখা গেল যে টোটালি এটা একটা টেকনিক্যাল প্রবলেম, কারণ ফায়ার হয়ে গেছে। এরকম আমাদের আগেও অনেক 2000-এ ডিসেম্বরে আমাদের F-7 একটা এয়ারক্রাফট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওখানে ক্র্যাশ করেছিল, এই আগুন ধরে একজন পাইলট মারা গিয়েছিল, স্কোয়াড্রন লিডার মহসিন। ওর ইজেকশন করতে পারেন নাই, বাট আরেকজন পাইলট ইজেকশন করেছিল, সে সারভাইভ করেছে। এইখানে কিন্তু এরপরে থেকে যে এয়ারক্রাফটগুলি নেওয়া হচ্ছে আমাদের সবগুলি ইজেকশন সিস্টেম, সর্বাধুনিক ইজেকশন সিস্টেমগুলি নেওয়া হয়, এবং আগে কয়েকটা এয়ারক্রাফট ক্র্যাশে দেখা গেছে যে ইজেকশন করে পাইলট সারভাইভ করেছে। এই এয়ারক্রাফটটাতে এইটা মানে কেন হয় নাই, এটা ইনভেস্টিগেশনে বের হবে। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যদি ইজেকশনটা দেখেন, লাইভ দেখেন, প্রথম যে পাইলট সোহান পিছনের ককপিটে সে ইজেকশন করেছে। তো ওইটা ইজেকশনের সময় দেখবেন যে তার এয়ারক্রাফটটার নোজটা লেভেল ছিল, তার নোজটা অলমোস্ট লেভেল ফ্লাইটের একটু নিচে ছিল, বাট যখন জবাব ইজেকশন করে তখন এয়ারক্রাফটটা অলমোস্ট এরকম পজিশনে চলে গেছে। তো ইজেকশন হলে এটা অনেক গ্র্যাভিটেশনাল ফোর্স। আসলে বুঝতে পারছি, আপনি অনেক চমৎকার করে বোঝাচ্ছেন, কিন্তু মানে টেকনিক্যাল টার্ম যেহেতু আমি আর ওর ভিতরে গেলাম না। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা জানি একজন পাইলট যখন বিমান চালান তাকে টেকনিক্যালি যতটা দক্ষ হতে হয়, একই সঙ্গে আত্মবিশ্বাসও থাকতে হয়, কিন্তু যখন একটা মডেলের বিমান এরকম 3 বার দুর্ঘটনার কবলে পড়ে গেল এবং আমাদের হাতে এখনও প্রায় 12টি এই ইয়াক-130 বিমানগুলো রয়েছে, আপনার কি মনে হয় এই 12টি কি থাকবে নাকি এগুলো নিয়ে নতুন করে ভাবা উচিত? কারণ এটাও তো একটা আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলতে পারে।
না না, এটা অ্যাক্সিডেন্ট হলে পাইলটের যে মোরাল ডাউন হবে নট নেসেসারি। অনেক সময় এই অ্যাক্সিডেন্টটা পিওরলি টেকনিক্যাল একটা ব্যাপার। জি। এবং ও যে ইজেকশন করেছিল, ইজেকশনের সময় 5G থেকে 20G পর্যন্ত পুল করে। আর যখন ইজেক্ট হয়ে যায় তখন অনেক সময় পাইলটরা বিকজ হাই জি পুলিং এর জন্য আনকনসিয়াস হয়ে যায়, বাট একটা যদি ডিস্টেন্স পায় তখন অনেক সময় তার সেন্স ফেরত আসে। যেহেতু এটা পানিতে পড়েছে, প্রবাবলি এটা তার ওই আনকনসিয়াস হয়ে যায়, যেটা ব্ল্যাক আউট হয়ে যায়, ওইটার জন্য হয়তো বা সে ড্রাউন হয়ে গেছে। এটা মিয়ারলি ব্যাড লাক, ইজেকশন সিস্টেমের কোনো ভুল না। ওরা এয়ারক্রাফটটাকে সেভ করার জন্য এটা পানির মধ্যে নিয়ে আসছিল যাতে কোলাটেরাল ড্যামেজটা কম হয়। তো এখন জওয়াদের ওখানে প্রবাবলি এটা খুব হাই জি পুল হয়েছে, বিকজ নোজটা ডাউন ছিল, ওই অবস্থায় ইজেকশন করেছে। তো গ্র্যাভিটেশন ফোর্সটা প্রবাবলি লিমিটেশনের বাইরে চলে গেছে, এবং যখন সে পানিতে পড়েছে, প্রবাবলি এটা ইনভেস্টিগেশনে বের হবে, এবং ও ডাউন হয়ে গেছিল। এটা হওয়ার কথা না, সেন্সে থাকলে ডাউন হওয়ার কথা না। তো এর জন্য এয়ারক্রাফটকে আপনি দোষ দিতে পারেন না। একটা এর থেকে এটা হয় কি, এটা আপনারা হয়তো একেবারে এভিয়েশন বিশেষজ্ঞ, আপনারা খুব ভেতরের টার্মটা জানবেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা খালি দেখবো যে একটা মডেলের বিমান বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তখন তো আমরা 10টা বিমান কে দেবো সেই জায়গা থেকে। আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয়, এর আগেও তো অন্য এয়ারক্রাফট F7 ক্র্যাশ করেছে, তারপরে এতবার ওই মডেল বিমান এতবার এই এয়ারক্রাফট ক্র্যাশ করেছে। মানে ওই মডেলের বিমান কি এতবার করেছে? মানে এরকম একটা মডেলে 3-4 বার করেছে? না, এটা করতে পারে। PT6 ক্র্যাশ করেছে মেনি টাইমস। কয়েকদিন আগে ওই নড়াইলে একটা PT6 ইঞ্জিন ফেল করেছে। আচ্ছা, আমি একটা ছোট্ট বিষয় আপনার কাছে জেনে নিয়ে আমরা আলাপটা শেষ করব। সেটা জানি যে আমরা যে কোনো যানবাহন, শুধু বিমান না, যে কোনো যানবাহন কেনার ক্ষেত্রে আমরা যতটা খরচ নিয়ে মাথা ঘামাবো ততটাই নিরাপত্তা নিয়েও মাথা ঘামাবো। আমাদের ক্ষেত্রে আসলে সেই নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কি পরামর্শ দেবেন? কারণ সামনে যেই যুদ্ধ বিমানগুলো কেনার পরিকল্পনা আমাদের আছে, কোন জায়গাটাতে আসলে মনোযোগ দেওয়ার প্রয়োজন দেখেন খুব সংক্ষেপে। আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের এয়ারক্রাফট কিনতে হবে, আমাদের ফিনান্সিয়াল লিমিটেশন আছে। 2 নাম্বার কথা হলো আমাকে সেফটি ফার্স্ট। আমার ইজেকশন সিস্টেম, আমার সেফটি সিস্টেমগুলি আগে দেখতে হবে, এবং কোয়ালিটি অফ দ্য এয়ারক্রাফট দেখতে হবে। তো আমরা ইউরোপিয়ান এয়ারক্রাফট, ওতে অনেক কস্ট হয়ে যায়, আপনারা ইমাজিন করতে পারবেন না। আবার আপনি বললেন যে ইউএসএ এয়ারক্রাফট, ওরা আমাদের কাছে এই F-16 এয়ারক্রাফট বিক্রি করবে না, নেভার। এটা কখনো বিক্রি করবে না। তারা মালয়েশিয়ার কাছে বিক্রি করবে, অনেক কান্ট্রি, তাদের পার্লামেন্টে অ্যাপ্রুভাল হবে। সুইডেনের সাপ আমাদের এখানে বিক্রি করবে না। তারা সুইডিশ এয়ারক্রাফট, যেটা একটা নতুন বানিয়েছে ফাইটার এয়ারক্রাফট, তারা এটা কখনো আমাদের কাছে, ওদের পার্লামেন্টই অ্যাপ্রুভ করবে না। তো এর জন্য আমাদেরকে যাইতে হয় এমন এয়ারক্রাফট, আপনি চাইনিজ এয়ারক্রাফটের থেকে আমার রাশিয়ান এই এয়ারক্রাফটগুলি ইকোনমিক্যাল দেন দ্যাট অফ ইউরোপিয়ান এয়ারক্রাফট। পারফরমেন্স অনুযায়ী রাশিয়ান এয়ারক্রাফট ইজ কম্পিটেবল টু এনি আমেরিকান এয়ারক্রাফট, ওয়েস্টার্ন এয়ারক্রাফটের সাথে কম্পেয়ার করা যায়। আর মিড লেভেলের যে ফাইটার এয়ারক্রাফট, আপনি ইয়াক ছাড়া এই আর কোন এয়ারক্রাফট তো আপনি, মানে বোঝা যাচ্ছে আমরা যে ইয়াক 130 বিমানটা কিনেছিলাম কারণ এটা ছাড়া আমাদের হাতে আর তেমন কোনো অপশন ছিল না। না না, এটা অন্য এয়ারক্রাফট অনেক কস্টলি হয়ে যায়, বুঝতে পারছি। তারা কম্পেয়ার করেছে। আমি একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান মাসুদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।